Bismillahirrahmanirrahim. Nice to meet you. Nice to meet you. How are you? Good. Right. What's your name? Rakib Mia. Rakib Mia. So, Rakib Mia, আপনার বাংলাদেশ থেকে ইউকেতে যে আসার গল্পটা, এই গল্পটা আমরা আমাদের দর্শকদের শোনাতে যাচ্ছি। তো আপনি কাইন্ডলি যদি বলেন যে আপনি কবে বাংলাদেশ থেকে এসেছেন এবং কিভাবে এসেছেন? ধন্যবাদ। প্রথমে বলি আমি এই দেশে এসেছি 2021 এ স্টুডেন্ট ভিসার মাধ্যমে। জি। তো এই দেশে আসার পর স্টুডেন্ট ভিসায় আসার পর ইউনিভার্সিটি ক্লাস কন্টিনিউ করি। তো আমার কোর্স শেষ হওয়ার পর আমি এখন স্কিল ওয়ার্কারের ভিসায় আছি। ওয়াও, ওয়ান্ডারফুল। সো আপনি এখন পড়াশোনা শেষ করে আপনি স্কিল ওয়ার্কারে আছেন। তার মানে আপনার স্কিল ওয়ার্কারের যে 5 বছরের যে মেয়াদটা থাকে এটার পরে আপনি এখানে সেটেল হতে পারবেন ইনশাআল্লাহ। ভেরি গুড। সো আপনি এখন ইন্টিগ্রেটেড হয়ে গেছেন ইউকেতে। ইউকের একজন পার্মানেন্ট ওয়ার্কারদের মধ্যে আপনাকে কাউন্ট করা হচ্ছে। তো এখন এই যে কাজের যে এক্সপেরিয়েন্সটা সাথে সাথে ইউকের সাথে আপনার ইন্টিগ্রেশনের ব্যাপারে একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন। প্রথমে হচ্ছে এই যে আমি ছিলাম ফ্যামিলির ছোট ছেলে। ছোট ছেলে থাকলে দেখা গেছে যে না কোনো কাজ টাজ কিছু দেশে থাকতে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। কিন্তু লন্ডনে আসার পর বা ইউকেতে আসার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই দেশে সবাই কিন্তু কাজকে ভালোবাসে। আমরা নরমালি বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই দেশে সবাই কাজকে ভালোবাসে বিকজ অফ মানি। তো যখন আমি প্রথমে ইউকেতে আসলাম স্টুডেন্ট ভিসায় আসার পর আমি পার্ট টাইম একটা জব করছিলাম। তো জবে ঢোকার পর প্রথম দিনই আমার একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করতে চাই। হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে আমি প্রথম যে দিন আমি গিয়েছিলাম এই যে রেস্টুরেন্টের কাজে, যার পর নর্মালি ওয়েটার হিসেবে গিয়েছিলাম। যার পর আমি মানে দাঁড়িয়ে আছি, একটা নতুন এনভায়রনমেন্ট, আমার এগুলো কোনো ধারণাই নাই। তো তখন আমাদের যে রেস্টুরেন্টের মালিক ছিলেন উনি আসলেন। আসার পরও উনি দেখলাম যে ওনার যে আমরা যেটাকে বলি ব্লেজার বা এগুলো খুলে উনি প্রথমে ওয়াশরুমে গেছেন, গিয়ে উনি ওয়াশরুমটা ক্লিন করছেন। তখন আমরা নর্মালি দেশ থেকে আসার পর আমাদের একটা নেরো মাইন্ড থাকে বা ছোট মাইন্ডের মানুষ আমরা থাকি যে আমরা ওয়াশরুম ক্লিন করবো নি। কিন্তু উনি কিন্তু অনেক মিলিয়নিয়ার মানুষ, কিন্তু প্রথমে উনি গিয়ে ওইটা করছেন। ইভেন উনি প্রতিদিন আমি অনেকদিন ফলো করছি, প্রতিদিন উনি সেম কাজটা করেন। কারণ ওনার কাছে কিন্তু এই যে কাজের যে ছোট বড় কাজ, এটা ছোট এটা বড় ওইরকম কিছু নাই, উনি ওই কাজটা করেন। তারপর আমি তখন বুঝতে পারি আসলে এই দেশে কাজ ছোট বড় বলতে কোনো কিছু নাই। জি, আপনি আসলে এত ভালো একটা পয়েন্ট, রিমার্কেবল একটা পয়েন্ট তুলে নিয়ে এসেছেন। আপনার সাথে আমিও অ্যাড করি, কারণ আমাদের সবারই বাংলাদেশের এক্সপেরিয়েন্সটা সেম, যে আমরা যখন বাংলাদেশে থাকি তখন নিজের চা নিজে বানায় খাবো না, নিজের পানির যে গ্লাসটা এক গ্লাস পানিতে নিজে নিজে আমরা নিয়ে খেতে চাই না, তাই না? এই হচ্ছে আমাদের কালচারটা। অথচ এখানকার কালচারটা হচ্ছে যে উনি একজন বস, উনি মাল্টি মিলিয়নার, সে এসে তার স্যুট খুলে সবার আগে সে টয়লেটটা ক্লিন করছে। ক্লিন বলতে ওটা চেক করছে, দেখতেছে যে ঠিক আছে কাস্টমার, সে কোনো হেজিটেশন করে নাই। তো ওটা দেখে আপনি শিখলেন প্রথমেই যে বা এইটাই হচ্ছে ডিফারেন্স। আর এই জন্যই হচ্ছেন আমাদের যে এইখানকার পরিবেশের সাথে বাংলাদেশের পরিবেশের তফাৎটা, যে কেন এরা উন্নত, কেন আমরা এখানে আসলে চেঞ্জ হতে পারি, কেন বাংলাদেশে এরকম করতে পারি না, তাই না? প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ছেলে মেয়ে যারা সংসারে থাকে তারা ওই সবসময় না বাচ্চা হয়ে থাকে। ধরেন একজন মাস্টার্স পড়ে ফেলছে, বাট এইখানে যারা আপনার সাথে পড়াশোনা করেছে এদেরকে কেমন দেখছেন? ধরেন আমরা দেশে তো মাস্টার্স করার পরও অনেকে দেখা গেছে যে বেকার থাকে, কিন্তু এই দেশের এই যে মানে পড়ালেখার পাশাপাশি যে পার্ট টাইম জব, ওইটা কিন্তু আপনার স্কুল লেভেল পার হয়ে এই কলেজে যখন ওরা উঠে যায় অর্থাৎ 16 প্লাস হয়ে যায় এক্স্যাক্টলি নরমালি মেবি, তখন থেকে কিন্তু ওরা কাজের সাথে জড়িয়ে পড়ে। এই বয়সটা 16 আপনি যেটা মেনশন করলেন, এটা আশা করি আমাদের দর্শকদের অনেকেরই কাজে লাগবে এই কথাটা, যে বাংলাদেশে যারা আছে বাচ্চাদেরকে বড় হইতে দিতে চায় না। 20 বছর হয়ে গেছে তাও বলে বাচ্চা, ওকে দিয়ে কাজ করানো যাবে না। অথচ এখানে 16 হইলে তার বাবার যতই থাকুক তাকে কিন্তু বাপ মাই বলে তুই কাজে যা, এবং 16-র পর থেকে এদের অ্যাটেনশন শুরু হয়ে যায়, কারণ 16তে স্কুল শেষ হয়ে যায়, প্র্যাকটিক্যাল লাইফের এক্সপেরিয়েন্স শুরু হয়ে যায়। এক্স্যাক্টলি, যে কারণে এদের রিয়েল লাইফটা শুরু হয়ে যায় 20 থেকে, তাদের রিয়েল যে ক্যারিয়ার এটা শুরু হয়ে যায় 20-21 থেকে। আর আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা রিয়েল ক্যারিয়ার শুরু করতে করতে 30 হয়ে যায় অনেক সময়। এই জন্যই হতাশা, তারপর দেখা যায় যে বেকারত্বর হারটা এই জন্যই আমাদের দেশে বেশি।
তারপরে যেটা বলতে চাইছিলাম যে ওই এই যে এক্সপিরিয়েন্স ওরা কিন্তু কাজও করতেছে, যেমন আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টও আছি, আমরা কিন্তু আসাই যে মা বাবা অনেক টাকা খরচ করে এই দেশে পাঠাইছে, মা বাপে আরো জায়গা জমি বিক্রি করে দিবে, ওইটা কিন্তু আমরা ভাবি না। যারা এই দেশে অলরেডি চলে আসে ওরা যদি অনেক ধরা যায় অনেক ধনী ফ্যামিলির ছেলে মেয়ে হলেও কিন্তু ওরা দেখা যায় যে এই দেশে আসার পর একটা পার্ট টাইম কাজ খুঁজে, যে ম্যাকডোনাল্ডসে কাজ করি, কফি শপে কাজ করি, মানে এই যে একটা এক্সপিরিয়েন্স হয় ওইটা কিন্তু পরে দেখা যায় এইখান থেকেই মানুষ আস্তে আস্তে বড়, মানে নবাবি করা যাবে না, পায়ের উপর পা তুলে চলা যাবে না, কাজ করে খেতে হবে। তুমি যত বড়ই বড় লোক হও না কেন, তোমার কাজ করে চলতে হবে। তো আশা করি দর্শক আপনারা যারা দেখছেন তারা এইরকম ব্যাপারগুলো, প্র্যাকটিক্যাল ব্যাপারগুলোকে বাংলাদেশে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস, রিসেন্টলি ইউ হ্যাভ বিন টু ইউরোপ, you have been to a European tour where you've been traveling like a celebrity. তো আপনার যে ইউরোপে যে যাওয়া, আপনি নিজের ভিসাটা নিজে ইংল্যান্ড থেকে ইউরোপে যাওয়ার যে সেনজেন ভিসাটা এটা প্রসেস করেছেন, তাই না? So would you please share, এবং আমরা একসাথে করছিলাম, would you please share a little bit experience? ওকে, এটা একটা মজার কাহিনী আছে। আমি এবং আমার বন্ধু আমরা মানে ডিসাইড করেছিলাম যে হঠাৎ করে এটা ডিসিশন নেই যে চলো ইউকেতে তো অনেক দিন হইলো, ও কিন্তু 3-4 বছর হয়ে গেছে ইউকেতে আসছে, সো আমরা ভাবলাম যে একটা ট্যুর দিয়ে দেই ইউরোপে, বলেই মানে হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়েছে। নেওয়ার পর আমার একটা ফ্রেন্ড আছে, ওর অনেক এইখানে অনেক সমঝোতা আছে, ও কিন্তু অনেক হেল্প করছে আমাদেরকে, রাইট। সো ওর মাধ্যমে আমরা প্রথমে কি করছি যে অ্যাপ্লাই করার জন্য ও সব ডকুমেন্ট রেডি করছে, ভিসার অ্যাপ্লিকেশন, হ্যাঁ এই যে সেনজেন ভিসার জন্য। তো দেওয়ার পর ওর সব কিছুই ঠিক আছে, আমরা বিএফএস এ গেছি, জমা দিছি পর্তুগাল, কিন্তু ওইখানে আনফরচুনেটলি একটা ওই বিএফএস এ ওইটা কিন্তু ওরা একটু রুড বিহেভি ছিল বা হোয়াট এভার, তো ওদেরই কারণে আমাদের একটা ডকুমেন্ট কি হয়ে যায়, মিসিং হয়ে যায়। পরে 1 সপ্তাহ পর ওরা মানে আমাদের রিফিউজ করে দেয়। তো রিফিউজ করার পর আমরা ভাবলাম মানে আমাদের তো ভিসা ঠিক আছে, পে স্লিপ এভরিথিং ঠিক আছে, তাহলে কেন আমাদের রিফিউজ করলো? আচ্ছা আচ্ছা। তো ওই সময় বড় বড় ভাই আছে না, তাদেরকে বুঝাইলাম, দেখাইলাম যে ইস্যু, বা ওখানে সলিসিটার একজন ভাই ছিল, ওনাকে দেখাইলাম। তো যাদেরকেই জিজ্ঞেস করছে ওরা বলছে যে ইউরোপে এরকম মানে হুটহাট হয়ে যায়, এরকম অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, যদি রিফিউজ করে দেয় তাহলে কি হবে না, মানে আরে আপিল করে ওইগুলা মিলে টিলে না, আপনারা নতুন অ্যাপ্লিকেশন করতে হবে, আপিল করে লাভ নেই। এরকম যখন বলছে, তো আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট ছিল, যখন আমরা আমাদের ফ্লাইট ডেট ছিল প্রায় 6 দিন আমরা হাতে পাইছিলাম, তখন আমরা ভাবলাম যে না, আমরা ভিসাটা যখন রিফিউজ হইছে তখন থেকে ফ্লাইট বুকিং যে দিন ছিল এর মাঝখানে মাত্র 6 দিন না, রিফিউজ হওয়ার পরও আরো 6 দিন আমাদের হাতে ছিল। ও তো 6 দিন ছিল মাঝখানে, জি। তো আমরা নাচর বন্ধা ভাবলাম না, আমরা এটা আপিল করব, যাই হোক। আচ্ছা, তারপর আপিলের জন্য আমরা এই আমার ওই ফ্রেন্ডের সহায়তা নিলাম, জি। নেওয়ার পর আমরা এই যে আমাদের যা ডকুমেন্ট আছে ওইগুলা ও আবার কি করলো, এই যে আপিলের লিংকে গিয়ে ও দিল ওইগুলা সবকিছু, একটু আমরা কোথায় কোথায় ঘুরতে যাব, আমাদের ভ্রমণের কি পরিকল্পনা, এগুলা সব এভরিথিং যখন ও কি করলো, করার পর আমরা আপিল একটা সাবমিট করলাম। সাবমিট করার পরও আমরা ভাবতেছিলাম যে মনে হবে না, কেন হবে না ওইটাই ভাবতেছিলাম, যে যদি হয়ও তাহলে আমাদের নতুন টিকিট বুক করতে হবে, কারণ এটলিস্ট তো 1 উইক লেগে যাবে, পাসপোর্ট মানে আমরা আবার দিব, ওরা আবার দিবে, ওইরকম। তারপর 3 দিন আগে ওইরকম ভাবলাম যে না, সানডে ছিল, ভাবলাম না নিজেই একটা নর্মালি একটা ইমেল করে দিই ওদেরকে ইমেল করলাম যে দেখো আমরা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, তোমরা রিফিউজ করছিল, বাট ঠিক আছে আমরা আবার আপিল করছি, আপনারা এখন যে ডিসিশন নেবেন ওই ডিসিশনে আমরা অ্যাকসেপ্ট করব, পেশেন্টলি ওয়েট করতেছি, আমাদের মাত্র 3 দিন টাইম আছে, এর জন্য একটা ডিসিশন দিয়ে দেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ওরা মেইল দিছে যে আমাদের সবকিছু ঠিক আছে, এখন আমরা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে আবার একটা ইমেল করলাম যে তাহলে মানে ভিসা আমরা পাসপোর্ট কবে জমা দিব, তোরা বলছে সেম ডেতে আমাদেরকে ভিসা দিয়ে দিবে আমরা যাওয়ার জন্য। পরে ওদের পর্তুগালের এমবেসিতে আমরা গেলাম, যাবো উইদিন 5 মিনিটের ভিতরে আমাদের ভিসা হয়ে গেল। যাওয়ার পর যেটা হইলো, এটা হচ্ছে একটা কাহিনী। তারপর আমরা গেলাম প্রথমে পর্তুগাল, বাংলাদেশে প্রথম বিমানে চড়ে কিন্তু
লন্ডনে আসছিলাম, এরপর কোনো বিমানের অভিজ্ঞতা নাই। আচ্ছা, বিমান ছাড়া পর্তুগাল যাওয়ার পর মানে দ্বিতীয়বার বিমান চড়া, একটা এক্সাইটিং বিষয় ছিল। যাওয়ার পর নরমালি পর্তুগাল অনেক ভালো লাগে। কয় ঘন্টার ফ্লাইট ছিল লন্ডন টু পর্তুগাল? 2 আওয়ার্স সামথিং ওইরকম। ইমিগ্রেশনও তেমন কিছু হেজিটেশন ছিল না, শুধু গেছি, ওরা দেখছে সবকিছু ঠিক আছে, খুব স্মুথ ছিল সবকিছু। হ্যাঁ। তারপর পর্তুগালের যে ওয়েদার অসাম, মানে মনে হয়েছিল যে আমি বাংলাদেশে আছি, কারণ ওদের ওয়েদার ওই সময় মোটামুটি সামারের মতো ফিল লাগছিল, অনেক গরম লাগতেছিল, কারণ আমরা গেছি মাইনাস। কোন মাসে ছিল? এই ফেব্রুয়ারিতে আমরা গেছি মাইনাস থেকে, লাস্ট ফেব্রুয়ারি, তখন এইখানে মাইনাস আর ওইখানে গিয়ে সামারে মানে অলমোস্ট 25 ডিগ্রি 24 ডিগ্রি। সো আমরা তো এখানে ওইরকমই মানে সামারি বলি যেটা। তারপর অনেক ভালো লাগছে, পর্তুগালে অনেক দর্শনীয় স্থান আমরা ঘোরাফেরা করছি, অনেক এনজয় করছি। পরে আবার আরো 2 দিন পর আবার গেছি আমরা ফ্রান্সে। আচ্ছা, ফ্রান্সে যাওয়ার পর ওইখানে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, কেননা ওইখানে ফ্রান্সে যে ট্রান্সপোর্ট সিস্টেম লুক লাইক এ লন্ডন, সিমিলারিটি আছে, বাট মেইন প্রবলেমটা ভাষাটা কিন্তু অনেক হার্ড দু দেশেরই। কিন্তু পর্তুগাল থেকে ফ্রান্স অ্যাকোমোডেশন ক্রাইসিস ইউরোপের সব জায়গায় চলতেছে, কিন্তু ইউরোপের সবচাইতে ভালো যে লিভিং স্ট্যান্ডার্ড বলি তার মধ্যে একটা অংশ হচ্ছে এই কমিউনিকেশনটা, যে বাস, ট্রাম, ট্রেন, আন্ডারগ্রাউন্ড, মেট্রো সবকিছু মিলে মুভ অ্যারাউন্ড করা যায়। আপনার যদি নিজের গাড়ি নাও থাকে আপনার কোনো সমস্যা হবে না, এই তো। জি। তারপর এই যে লুভার মিউজিয়ামে গেলাম, মোনালিসার সেই মোনালিসাকে দেখে আসছে। আচ্ছা, সবকিছু দেখছি। তারপর ওই যে আরেকটা পার্ক আছে না, কেমন লাগছে যখন আপনি মোনালিসার ছবিটার সামনে গেলেন? মানে টু বি অনেস্ট, যখন বলতে কি আমি ভুলে গিয়েছিলাম ফ্রান্সে যাওয়ার পর আমার মাইন্ডে এটা নাই যে মোনালিসার পিকচার যে এইটা যে ফ্রান্সে রাখা লুভার মিউজিয়াম যে ফ্রান্সে, ওইটা কিন্তু আমি ভুলে গেছিলাম। ওই দিন যখন আমরা মানে ট্যুর প্ল্যান করতেছিলাম রাতে, তো ফ্রেন্ড বলতেছে যে আচ্ছা আমরা প্যারিস গেটে যাওয়ার আগে আমরা মোনালিসা ওইটা দেখে আসবো, লুভার মিউজিয়ামে চলে যাবো। তখন আমার মাথায় আসছে, ও আচ্ছা মোনালিসা এটা ফ্রান্সে, মানে আমার ওইটা ভুলেই গেছিলাম যে ওইটা কিন্তু ফ্রান্সে। বাট অনেক বড় একটা মিউজিয়াম, আমরা প্রায় 3 ঘন্টা মনে হয় ফুল দেখতে পারি নাই। 3 ঘন্টা হাঁটাহাঁটি করছেন তাও পুরো দেখতে পারি নাই। হ্যাঁ, পরে আমরা মানে ক্লান্ত হয়ে গেছিলাম, পরে বাইরে হয়ে গেছি। তো যে মোনালিসা, মানে আপনি যখন ওটার সামনে গেলেন আপনার মনে হয়নি যে এই সেই মোনালিসা? আসলে ছবিটা কত বড় বলেন তো? ছবিটা নরমাল এত কি না, নরমাল সাইজ কতটুকু? রিয়েল ছবিটার যে সাইজটা এই সাইজ হবে, তাই না? এইরকমই, হ্যাঁ। আসলে অত বড় না। আমিও যখন গিয়েছিলাম, আমি আই থিঙ্ক 2018 গিয়েছিলাম, তখন লুভ মিউজিয়ামে যাওয়ার পরে আমার মানে আশাহত হয়েছে আমি, ওয়াও না জানি কি বিগ হবে, বাট যাওয়ার পরে ওখানে দেখি ওমা ছোট একটা পিকচার, আর কাছে যাইতেও দেয় না, কাছে অনেক মানুষ ছিল এখানে। তারপর অনেক যে যুদ্ধের যে সরঞ্জাম, অনেক কিছু ওরা কিন্তু সংরক্ষণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক কিছু, ইতালির অনেক জিনিস, ওই যে রাজকীয় যে জিনিসগুলো আছে ওরা কিন্তু ওইগুলো সংরক্ষণ করে আছে। খুব ভালো লাগছিল ওইটা। ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য। আমরা আমাদের ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না। আমি শেষ করার আগে অবশ্যই দর্শকের উদ্দেশ্যে বলবো যে রাকিব ভাই যে অভিজ্ঞতাটা শেয়ার করলো, যারা বাংলাদেশি পাসপোর্টে ইংল্যান্ডে আছেন, আপনারা যদি মনে করেন যে ইউরোপে ট্যুরে যাবেন, ভাইয়ার অভিজ্ঞতা থেকে আমরা যেটা জানতে পারলাম যে আপনি যদি কাগজপত্র সঠিকভাবে সাবমিট করেন তাহলে আপনার ভিসা খুব ইজিলি হয়ে যাবে। আপনি জাস্ট জেনে নেবেন যে দেশের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন সেনজেন ভিসাটার জন্য আপনি সব কাগজগুলো ঠিকমতো দিচ্ছেন কিনা। যেমন ধরেন আপনার এয়ার টিকিট বুকিং, আপনার অ্যাকোমোডেশন বুকিং, সাথে সাথে আপনার যে ইউকেতে যে আছেন এখানকার যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট পে স্লিপ, অ্যাপ্রোপ্রিয়েট যে ডকুমেন্টগুলো, এগুলো দিলে ভিসা পাইতে সমস্যা হয় না। তারপরে ভাইয়ার যে এক্সপেরিয়েন্সটা, ওনার কিন্তু ভিসাটা রিজেক্ট করে দিছিল এবং লয়াররা পরামর্শ দিয়েছিল যে এই ভিসা আর অ্যাপিল করার দরকার নাই, আরেকবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করো। কিন্তু উনি নিজেরটা নিজেই অ্যাপিল করেছেন এবং অ্যাপিল করার পরে সারপ্রাইজিংলি যেদিন ওনার টিকিট বুকিং ছিল তার একদিন আগে ওরা ফোন করে ওনাকে বলছে যে তুমি এসে তোমার পাসপোর্টটা নিয়ে আসো, আমরা তোমাকে স্টিকারটা দিচ্ছি, এবং উনি অ্যাপিলে উইন করেছেন। আশা করি এই যে গল্পটা এটা আপনাদের হয়তো অনেকেরই কাজে লাগবে। আর আমরা শেষ করার আগে মিস্টার রাকিব, আপনার ডু ইউ হ্যাভ এনিথিং টু সে ফর আওয়ার অডিয়েন্স?
আমাদের অডিয়েন্সের জন্য আপনার যে অভিজ্ঞতা থেকে আপনি যদি কিছু বলতে চান। জি, আমি যেটা বলবো যে এই দেশে যারা অলরেডি স্টুডেন্ট ভিসায় আসছেন বা কেয়ার ভিসায় আসছেন, যারাই আসছেন, আপনারা সবাই যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি বলবো পড়ালেখায় মন দিয়ে এতে টোটাল পড়ালেখাটা কমপ্লিট করার জন্য। কারণ এটারও আরেকটা কাহিনী আছে, হয়তো ভিন্ন দিন এটা বলবো। পড়ালেখা কখনো কিন্তু মানুষকে ঠগায় না, এটা আমি আমার বাস্তবিক লাইফ থেকে পাইছি। আর দ্বিতীয় হচ্ছে যে সবাই কাজে থাকার জন্য, জব যেটাকে বলি, জবে যদি আপনি থাকেন আর আপনার ভিসা ঠিক রাখেন, পড়াশোনা করেন, ইনশাল্লাহ ওয়ান ডে আপনারা একদিন হয়তো বা সাকসেস হবেন। আমরা সবাই সাকসেস হব। এই দেশে আসছি আমরা যে আপনার সাকসেস হওয়া বলে ভালো একটা লাইফ লিড করার জন্য। জি, ইনশাআল্লাহ। এখন হয়তো অনেকেই সাফার করতেছে। আপনার প্রধান যে কথাটা সেটা হচ্ছে লেগে থাকতে হবে। দর্শক, এই কথাটা আমি সব সময় বলি যে লেগে থাকার কোনো বিকল্প নাই, ঠিক আছে? এখন ভাইয়া যেটা বলছেন, অনেকে নতুন আসলে ইংল্যান্ডে যারা বা বিদেশের মাটিতে যারা নতুন আসে, তারা প্রথম লাইফটার শুরুটাই কিন্তু তাদের হয় স্ট্রাগল দিয়ে। এবং ফর এক্সাম্পল আমরা যে ড্রিমটা নিয়ে আসি বাংলাদেশ ছেড়ে, যখন আমরা অন্য একটা দেশে আসি, আমাদের চোখে একটা স্বপ্ন থাকে। এই স্বপ্নটা হচ্ছে কি সবকিছু স্বপ্নের মতো হবে, কিন্তু আসলে আসার পরে তো বাস্তবতাটা তো অনেক হার্ড। আমার দেখা মতো অনেকেই কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় ভালো ভালো পজিশনে কাজ করতেছে। আমার ফ্রেন্ড, আমার কিছু বড় ভাইরা আছে। এটা হচ্ছে আপনার যদি স্কিল থাকে, ভালো ভালো পজিশনে একটু এক্সাম্পল বলবেন? যেমন আমার দুজন বড় ভাই আছে, ওনারা কিন্তু দেশে থাকতে ওনারা যে হোটেলের ম্যানেজার ছিল। আচ্ছা, হোটেল মানে অলরেডি ওনারা একটা এক্সপেরিয়েন্স লেভেল ওইটা নিয়ে আছে। এই দেশে আসার পর প্রথমে কিন্তু ওরা খুব মানে যে রেস্টুরেন্টে কাজ করছে বা ডেলিভারি করছে, করে প্রথমে ওদের এই যে প্রথমে যে টাকাটা ওরা কিন্তু ওইটা কভার করছে, করে লেখাপড়া চালিয়ে গেছে। তারপর অনেক সিভি কিন্তু ওরা ড্রপ করছে, ওদের এক্সপিরিয়েন্স স্কিল কি আছে করার পর দেখা গেছে যে ভালো ভালো হোটেল ওদেরকে কি করছে, ইনভাইট করছে যে ওদের অফিসে জবের জন্য। ইভেন ওরা জব করতেছে, ইভেন ওই অফিস থেকে ওই অফিসগুলাই ওদেরকে এখন স্পন্সরশিপে ওরা আছে। কোন হোটেলে আছে নাম কি বলতে পারবেন? ওইটা একটু হাইট থাকুক আপাতত। আচ্ছা, মানে কোন বড় রিনোন ব্র্যান্ড? হ্যাঁ, ওইরকম ব্র্যান্ড, মানে খুব নামি দামি একটা ব্র্যান্ডের সাথে ওরা কাজ করতে স্পন্সর পেয়ে গেছে, মানে কাজও পেয়েছে সাথে স্পন্সরশিপও পেয়েছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তো এখানে আমাদের ওই লেজিনেস এর কোনো স্কোপ নাই না। মূল বিষয়টা হচ্ছে যে আমি ঘরে বসে থাকবো আর ইন্টারনেটে অ্যাপ্লাই করব, মনে হয় আমার চাকরি হয়ে যাবে। না, ওরা অনেক অ্যাপ্লাই করছে। একজন ভাই তো বলছে উনি 60-70টা অ্যাপ্লাই করার পর যে উনি তো ভাবছে যে ওনার জবই হবে না। পরে দেখা গেছে উনি নরমালি ডেলিভারি করতেছে আর অ্যাপ্লাই করতেছে। পরে দেখা গেছে না, ওনার একদিন মানে ইন্টারভিউ। এক্স্যাক্টলি, আমার ক্যারিয়ার মেন্টরশিপের এক্সপেরিয়েন্সে আমি দেখছি একজন মানুষ 300টা রিজেকশন আসছে। 300 100 সে স্টিল চালায় যাচ্ছে। আর একটা রিজেকশনের কারণ আছে কিন্তু আমাদের দেশে, আমরা কিন্তু এই যে সিভিটা কিন্তু প্রপারলি বানাইতে পারি না। এটা ট্রু, এটা মানে হয়তো কেমনে নিবে দর্শক জানি না, কিন্তু এটা ট্রু। আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের থেকে কিন্তু আমার কিছু ইন্ডিয়ান পাকিস্তানের ফ্রেন্ড আছে, ওদের সিভি আর আমার সিভি দেখলে আমি নিজেই বুঝতে পারি যে আমাদের কতটা তফাৎ। আসলে অ্যাজ এ ক্যারিয়ার মেন্টর আমি তো দেখি সবসময় মানুষ আমার কাছে যখন নক করে, তাদের অনেকে বলে সিভি কি, মানে আমি যখন বলি তোমার সিভিটা দাও, আমি মানে এটা করতে চাচ্ছি ওইটা করতে যাচ্ছি, আচ্ছা যেটাই তুমি করতে যাচ্ছ আগে তোমার সিভিটা দাও। তো অনেকে ইভেন এই 2024-এ মানে গত বছর পর্যন্ত আমার এই মেসেজ আমি পেয়েছি যে সিভি কি, সে পাল্টা আমাকে কোশ্চেন করছে। দেখেন, এখন গুগলের সময়, এখন চ্যাট জিপিটির সময়, এখন ফেসবুকের সময়, এই অ্যামাজনের সময়, এই সময় এসে একটা মানুষ যদি একটু সার্চ করে না দেখে, ধরেন তার জানা নেই, সে তো কুইক সার্চ দিয়ে জেনে নিতে পারতো সিভিটা কি। সে আমার কাছে একটা প্রফেশনাল অ্যাপ্রোচে আসছে, একটা প্রফেশনাল সার্ভিস নেওয়ার জন্য। অ্যাজ এ রিক্রুটার, আমি যখন রিক্রুটমেন্ট করছি, সে আমার কাছে কাজ খুঁজছে বা স্পন্সরশিপ খুঁজছে। হ্যাঁ, ওই সময় আমি তার কাছে সিভি চাইলাম, আর সে যদি আমাকে পাল্টা কোশ্চেন করে সিভি কি, তার ব্যাপারে আমার আগ্রহটা থাকবে যে সে নিজে সিভিটা সম্পর্কেই নলেজ রাখে না। তাইলে যে মানুষটা সিভি কি জানে না, তার নিজের সিভি তো নিজে বানাইতেই পারে না, আবার তার কাভার লেটারও সে লিখতে জানে না, মানে একটা চাকরির জন্য যে গুছিয়ে লেখা এবং অ্যাপ্রোচ করা সেটা করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড কমিউনিকেশন স্কিলস নাই, প্লাস ইংলিশ অ্যাবিলিটি নাই। তাহলে তারা কিভাবে চিন্তা করে বাংলাদেশে বসে যে আমি বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা বেতনে চাকরি করবো?
না, এই জন্যই বললাম তো যে আপনার স্কিল থাকতে হবে, যে নিজেকে তৈরি করতে হবে। আমার তৈরি পরামর্শ করতে হচ্ছে হবে। নিজেকে তৈরি করো, ওই ফেসবুকে টিকটকে সারাদিন স্ক্রল না কইরা নিজের পিছনে ওই টাইমটা ইনভেস্ট করতে হবে। নিজেকে তৈরি বলতে এই যে আহামরি কিছুই লাগবে না, শুধু আপনি কম্পিউটারটা ভালো থেকে শিখেন, ইংরেজিটা ভালো থেকে শিখেন, তারপরে আপনার যে সাবজেক্ট গুলো আছে ওইগুলাতে একটু ভালো একটু গ্রেড আনার চেষ্টা করুন। এই 4-5টা আর ইংরেজি শিখার ব্যাপারে যে সবার ভীতি, না, এটা আসলে ভয় পায় কেন বাংলাদেশিরা ইংরেজি? এটা যে আমাদের তো নরমালি হচ্ছে আমরা তো আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ বাংলা, এজন্য আমরা মনে করি ইংরেজি অনেক একটা টাফ বিষয়। যদিও আমরা মানে আমরা ইংরেজিটাকে ভাষাটাকে মনে করি আমরা যে বই খাতায় যেরকম লেখা ওইরকম করতে হবে, আসলে ওইটা ওইরকম না। আপনি প্র্যাকটিক্যাল লাইফের ইংলিশ টোটালি ডিফারেন্ট। সো এটা কিন্তু চলে আসে, আপনি প্র্যাকটিস করলে চলে আসে, এটা প্র্যাকটিস করলেই হয়, এটা আসলে অত তফাৎ না। বইতে কাগজে কলমে যেভাবে লেখা এক্স্যাক্টলি এইভাবে না করলেও হয়। আর এই প্র্যাকটিসটা এখন ইজি হয়ে গেছে। কেন? ইংলিশ মুভি আমরা দেখতে পারি, ইংলিশ নিউজ দেখতে পারি, ইংরেজি নিউজ পেপার দেখলে অটোমেটিক নিজের ভিতরে কিন্তু, মানে আমি ব্যক্তিগতভাবে 2007-এ আমি যখন আসছিলাম ইংল্যান্ডে, আমি এইভাবে নিজের ইংলিশ ইমপ্রুভ করেছি। তারপরে আমি একটা কলেজে কাজ করলাম, তখন আমার হাত দিয়ে প্রায় আরো 500 জন স্টুডেন্টের ভিসা হয়েছে। তাদের ইংলিশ দুর্বল ছিল, তাদেরকে আমি সব সময় এই পরামর্শগুলো দিতাম যে তোমরা বাইরে যাও, দোকানে চলে যাও, গিয়ে শপিং মলে গিয়ে শপিং সেন্টারে যে সেলসম্যান সেলস গার্ল আছে ওদের সাথে এমনি কথা বলো, কোনো দরকার নাই, জাস্ট ফর দ্য শেক অফ হ্যাভিং দ্য কনভারসেশন, এই যে আপনি আমি কথা বলতেছি এরকম ক্যারি অন দ্য কনভারসেশন। এখন অনেকেই আছে আসার পরে ইংলিশ জানে না বলে সে নিজের ভিতরে গুটায় থাকে। এই দেশে অনেক মানুষ আছে যারা যে মানে লেখাপড়া করে না, স্কুলে গন্ডিতেই যায় না, কিন্তু ইংলিশ অনেক ভালো অনর্গল কথা বলতে পারে বিকজ অফ প্র্যাকটিস। ওরা যখন মানুষের সাথে কথা বলতেছে ওদের জব, ইটস এ ল্যাঙ্গুয়েজ, পড়াশোনার সাথে এটার কোনো সম্পর্ক নাই, ল্যাঙ্গুয়েজ যে কেউ কথা বলতে পারবে। আর এই যে প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স ইট বেটার। সো ধন্যবাদ, আমার মনে হয় আজকে যথেষ্ট লম্বা করে ফেলেছি, আজকে আমরা এখানেই শেষ করে ফেলি। আর আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।